মাত্র কয়েক দশক আগেও বিশ্ব মানচিত্রে এক পিছিয়ে পড়া দেশ, দরিদ্র আর দুর্গতি ছিল যাদের নিত্যসঙ্গী। কিন্তু আজ সেই চিত্র সম্পূর্ণ ভিন্ন। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? শতকোটি মানুষের এই দেশটি আজ কিভাবে বিশ্বের অন্যতম প্রধান অর্থনৈতিক শক্তিতে পরিণত হলো? কিভাবে তারা বদলে দিয়েছে বিশ্বের অর্থনীতিকে? এটা শুধু অর্থনীতির গল্প নয়, এটা অধ্যবসায়, সংস্কার, উদ্ভাবন এবং বিশ্বকে প্রভাবিত করার একটি বিশাল ক্যানভাস। ড্রাগনের অর্থনীতি আজ শুধু নিজের সীমানায় আবদ্ধ নেই, এর প্রভাব ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই ডকুমেন্টারি আপনাকে নিয়ে যাবে চীনের অর্থনৈতিক উত্থানের অন্তরালে। আমরা দেখব তাদের সাফল্যের চাবিকাঠি, তাদের চ্যালেঞ্জগুলো এবং ভবিষ্যতের পথে তাদের যাত্রা। জানুন, বুঝুন বিশ্ব অর্থনীতির নতুন মেরু শক্তিকে, চীনের অর্থনৈতিক গল্প। হাজার হাজার বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে চীন। একসময় যে দেশটা ছিল বাইরে বিশ্ব থেকে অনেকটাই বিচ্ছিন্ন, কয়েক দশকের মধ্যে সে দেশের অর্থনীতি বদলে দিয়েছে সারা পৃথিবীর চালচিত্র। কিভাবে সম্ভব হলো এই অবিশ্বাস্য পরিবর্তন? প্রাচীরের ওপার থেকে চীন কিভাবে হয়ে উঠল আজকের বিশ্ব অর্থনীতির অন্যতম নিয়ন্ত্রক শক্তি? মাও সেতুংয়ের নেতৃত্বাধীন যুগের চীন ছিল এক পরিকল্পিত অর্থনীতি। ব্যক্তিগত উদ্যোগ সীমিত ছিল, উৎপাদন ছিল রাষ্ট্রনিয়ন্ত্রিত, দরিদ্র ছিল ব্যাপক, আধুনিক বিশ্বের সাথে সংযোগ ছিল সামান্যই মাত্র। 60-এর দশকে অনেক আফ্রিকান দেশের চেয়েও পিছিয়ে ছিল চীনের অর্থনীতি। এটি ছিল এক কঠিন সময়, যখন পরিবর্তনের প্রয়োজন ছিল তীব্র। সেই সময়ে চীনের অর্থনীতি ছিল অনেকটি স্থবির। উদ্ভাবন বা ব্যক্তিগত উদ্যোগের তেমন সুযোগ ছিল না। মানুষের জীবনযাত্রার মান ছিল খুবই নিম্ন। 1978 সালে দেং জিওপিং ক্ষমতায় আসার পর চীনের ভাগ্য আসে এক নতুন মোড়। তিনি শুরু করেন ঐতিহাসিক সংস্কার ও উন্মুক্তকরণ নীতি। এটি ছিল এক সাহসী পদক্ষেপ, যা সমাজতান্ত্রিক অর্থনীতির সাথে বাজার অর্থনীতি উৎপাদনকে মিশ্রিত করা এক বিশাল পরীক্ষা। প্রথমে কৃষিতে পরিবর্তন আনা হয়। পারিবারিক দায়িত্বশীলতা পদ্ধতি চালু হয় কৃষকদের উৎপাদন ধরে রাখার জন্য ইনসেন্টিভ পায়, যা খাদ্য উৎপাদন বাড়তে সাহায্য করে। উপকূলীয় অঞ্চলে স্থাপন করা হয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল SEZ। এই অঞ্চলগুলো বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় হয়ে ওঠে। কম মজুরি এবং সরকারের সহায়তায় এমন উৎপাদন দ্রুত বৃদ্ধি পায়। ধীরে ধীরে রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলো সংস্কার করা হয় এবং ছোট আকারে ব্যক্তিগত ব্যবসার অনুমতি দেওয়া হয়। দেং জিওপিং খুব ধীরে এবং পরীক্ষামূলকভাবে এগিয়েছিলেন। তিনি জোর দিয়েছিলেন এক নীতিতে, অর্থাৎ কিছু লোককে আগে ধনী হতে দাও, এই নীতির উপরে, যা অর্থনৈতিক চাকাকে গতিশীল করে। 2001 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদস্যপদ লাভ চীনের অর্থনীতির জন্য গেম চেঞ্জার প্রমাণিত হয়। এর ফলে চীন বিশ্ব বাণিজ্যের মূল স্রোতে চলে আসে। বিশাল উৎপাদন ক্ষমতা এবং কম উৎপাদন খরচের কারণে চীন দ্রুত বিশ্বের বৃহত্তম রপ্তানিকারক দেশে পরিণত হয়। ইলেকট্রিক থেকে পোশাক, খেলনা থেকে সবখানেই মেড ইন চায়না ছেয়ে যায়। প্রচুর পরিমাণে বিদেশি মুদ্রা অর্জন করে চীন, যা অবকাঠামো উন্নয়নে ব্যবহার করা হয়। হাই স্পিড রেল নেটওয়ার্ক, আধুনিক বন্দর, শহরগুলো অভূতপূর্ব প্রসার ঘটে। এই সময় চীনের অর্থনীতি প্রায় 10% হারে বৃদ্ধি পায়, যা ইতিহাসে বিরল। কোটি কোটি মানুষ দুর্দশার উপরে উঠে আসে। এই WTO সদস্যপদ চীনের জন্য বিশাল দরজা খুলে দিয়েছিল। তারা বিশ্বের অর্থনীতির সাথে গভীরভাবে ইন্টারগ্রেট হতে পেরেছিল। কোনো অর্থনীতি সরল রেখায় চলে না, চীনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। দ্রুত উত্থানের সাথে সাথে দেখা যায় বেশ কিছু চ্যালেঞ্জ। গত কয়েক দশকে রিয়েল এস্টেট খাতে চীনের অর্থনীতি একটি বিশাল অংশ হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু অতিরিক্ত নির্মাণ এবং ডেভেলপারদের অধিক ঋণ এই খাতকে সংকটে ফেলে। বড় বড় কোম্পানিগুলোর সমস্যা পুরো অর্থনীতিকে নাড়িয়ে দিয়েছে। লাখ লাখ অ্যাপার্টমেন্ট খালি পড়ে আছে। শুধু আবাসন খাত নয়, স্থানীয় সরকার এবং রাষ্ট্রায়ত্ত উদ্যোগগুলোর ঋণও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। এক সন্তান নীতির দীর্ঘমেয়াদী প্রভাবে জন্মহার কমেছে এবং বয়স্ক জনসংখ্যা দ্রুত বাড়ছে। শ্রমশক্তি কমছে, যা ভবিষ্যতে প্রবৃদ্ধির জন্য হুমকি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সাথে ট্রেড ওয়ার চীনের রপ্তানি নির্ভর অর্থনীতিকে প্রভাবিত করেছে। চীন এখন মিডল ইনকাম ট্র্যাপে পড়ার ঝুঁকিতে আছে। সস্তা শ্রমের মডেল থেকে উদ্ভাবন এবং উন্নত মানের উৎপাদনের দিকে যেতে না পারলে প্রবৃদ্ধি ধরে রাখা কঠিন হবে। চীনের নেতৃত্ব এই চ্যালেঞ্জগুলো সম্পর্কে অবগত। তারা এখন উচ্চ গতির প্রবৃদ্ধি থেকে উন্নত মানের প্রবৃদ্ধির দিকে মনোযোগ সরানোর চেষ্টা করছে। জোর দেওয়া হচ্ছে প্রযুক্তির উদ্ভাবন, পরিবেশ বান্ধব শিল্প এবং অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধির উপর।
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর মাধ্যমে চীন বিশ্বজুড়ে তার অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক প্রভাব বিস্তার করছে। অবকাঠামো নির্মাণ এবং বিনিয়োগের মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোর সাথে সম্পর্ক জোরদার করছে। চীন এখন আর শুধু উৎপাদন কেন্দ্রে থাকতে চায় না, তারা উদ্ভাবনের নেতৃত্ব দিতে চায়। এটাই তাদের ভবিষ্যৎ প্রবৃদ্ধির মূল চাবিকাঠি। চীনের অর্থনৈতিক মডেল নিয়ে বিতর্কও কম নেই। রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, বাণিজ্যিক নীতি এবং ঋণ প্রদান নিয়ে বিভিন্ন প্রশ্ন ওঠে আন্তর্জাতিক মহলে। ধনী ও দরিদ্র বৈষম্য এখন একটা বড় সমস্যা। চীনের সাফল্য প্রশ্নাতীত, কিন্তু এর মডেল কতটা টেকসই এবং অন্যান্য দেশের জন্য কতটা প্রযোজ্য তা নিয়ে ভিন্ন মত রয়েছে। তবে একটি বিষয় স্পষ্ট, চীনের অর্থনীতি কেবল চীনের বিষয় নয়। এর উত্থান, এর চ্যালেঞ্জ, এর ভবিষ্যৎ সবকিছুই বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব রয়েছে। সরবরাহ শৃঙ্খলা, পণ্যের দাম, বৈশ্বিক প্রবৃদ্ধি থেকে শুরু করে ভূরাজনৈতিক সমীকরণ পর্যন্ত চীনের অর্থনীতি এক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। চীন তার অর্থনৈতিক যাত্রার এক নতুন অধ্যায় প্রবেশ করেছে। দ্রুত গতির ছুটে চলার পর সে এখন গুণগত মানের উপর জোর দিচ্ছে। এই যাত্রা কোথায় গিয়ে থামবে তা হয়তো সময়ই বলে দেবে। তবে চীনের অর্থনীতি যে আগামী বিশ্বকে চমকে দেবে এতে কোনো সন্দেহ নেই। এই ছিল চীনের অর্থনীতির আদ্যপান্ত নিয়ে আমাদের আলোচনা। এই বিষয়ে আপনার মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা ভবিষ্যতে এমন আরও তথ্যবহুল ডকুমেন্টারি নিয়ে আসব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।